আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের স্কুল ম্যাথমেটিক্সের আজকের ভিডিওতে আমাদের সবাইকে আমরা ওয়েলকাম করছি। তো আমি আছি রাফি আজকের পুরো লেকচার জুড়ে। তো আমরা পড়ছিলাম, তোমরা জানো, চ্যাপ্টার 7 ক্লাস 19 এর কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 7 রাসায়নিক বিক্রিয়া। তো গত ভিডিওতে আমরা কি পড়েছি তোমাদের নিশ্চয়ই মনে আছে। এর মধ্যে ঈদ গেল, আমরা আরেকবার যদি মনে করি যে আমরা গত ভিডিওতে কি পড়েছিলাম। গত ভিডিওতে আমরা লাসাতিলা নীতি নিয়ে পড়াশোনা করেছিলাম, তাই না? রাসায়নিক সাম্যাবস্থা এবং একমুখী এবং দ্বিমুখী বিক্রিয়ার কনসেপ্টটা দেখেছিলাম, এবং তা দিয়ে আমরা লাসাতিলা নীতিটি আমরা বুঝে ফেলেছি। তো এরই মধ্যে আমরা আমাদের চ্যাপ্টার 7 রাসায়নিক বিক্রিয়ার সেকেন্ড লেকচার নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের জারণ বিজারণের যে পার্টটুকু আছে। আসলে এই চ্যাপ্টারটায়, রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটায়, আমরা লাসাতিলা নীতি এবং যে রাসায়নিক সাম্যাবস্থার যে কনসেপ্টগুলো দেখেছিলাম, ওটা ওই চ্যাপ্টারের লাস্টের দিকের কিছু পার্ট, বুঝছো? তো জারণ বিজারণ এই পার্টটুকু এই চ্যাপ্টারের ফার্স্টের দিকে আছে। তো আমরা শুরুতে লাস্টের দিকে এগুলো পড়ে ফেলছি, এবং আজকে আমরা জারণ বিজারণ নিয়ে আলোচনা করব। তো এই টপিকগুলো একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড না, তুমি একটা না পড়লে আরেকটা পার্ট তুমি বুঝতে পারো। হোপফুলি তোমরা গত ভিডিওটি বুঝতে পেরেছো। ওকে, তো আমরা তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আছি রাফি, তোমাদের সাথে পড়াশোনা করছি বুটেক্সে। এই হলো একটা ছোটখাটো পরিচয়। তো আমরা যদি আমাদের ক্লাসটি সামনে আগাই, শুরুতে তোমরা দেখতে পাচ্ছ এখানে পদার্থের পরিবর্তন নিয়ে কথাবার্তা কিছু আছে। তো পরিবর্তন, এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটা পয়েন্ট আছে, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, ভৌত পরিবর্তন বলতে কি বোঝায়? এখান থেকে মূলত সংজ্ঞা দুইটা আমাদের বোঝা লাগবে, এবং কনসেপ্টটা মোটামুটি ধরতে পারলেই হয়েছে এনাফ। ওকে, তো ভৌত পরিবর্তন বলতে কি বোঝাইছে আগে আমরা ডেফিনেশনটা পড়ছি। যে পরিবর্তনের ফলে পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, কিন্তু অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ বাইরে থেকে দেখতে একটু চেঞ্জ হয়েছে, এবং তার ভিতরে যে ইন্টারনাল যে মলিকুলগুলো আছে ওগুলো চেঞ্জ হয় না, বা তার অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না। এটা আমাদের ভৌত পরিবর্তন। আচ্ছা, তো এটা তো আমরা সংজ্ঞা জানলাম। আমরা একটা এক্সাম্পলের সাথে যদি রিলেট করি, তাহলে সংজ্ঞাটা আমাদের বোঝা আর একটু ইজি হয়, এবং সংজ্ঞাটা অনেকদিন মনে থাকবে। ওকে, তো আমরা একটা উদাহরণ নিই। ধরো, ভৌত পরিবর্তনের জন্য আমরা যদি একটা এক্সাম্পল নিই। ধরো, তোমার একটা পাত্রে বরফের খণ্ড আছে। এখন গরমের কাল, আমরা বরফ টরফ ইউজ করি, তাই না? অনেক গরম পড়ছে চারদিকে। এই পাত্রে তোমার বরফ আছে। এখন এই পাত্রটাকে যদি তুমি কক্ষ তাপমাত্রায় রেখে দাও, এবং এই বরফটা আস্তে আস্তে গলতে থাকবে, গলে কি হবে? এই পাত্রে বরফ পানি হয়ে যাবে না? এই পাত্রের বরফগুলো পানি হয়ে গেছে। তাহলে এখানে যখন বরফ ছিল তখন এটা রাসায়নিক সংকেত কি ছিল? এটা এখানেও H2O ছিল। এগুলো ঠান্ডা হয়ে যখন পানি হয়েছে তখন এটাও তো H2O, একই জিনিস। এবং এটাকে যদি তুমি হিট দিতে থাকো, এক সময় এটা এই পানিগুলো উড়ে চলে যাবে না, বাষ্প হবে। তার বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক কত পানির বলো তো? 100 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 100 ডিগ্রি সেলসিয়াস ক্রস করে গেলে পানি কি হয়? বাষ্প হয়। বাষ্প হওয়া মানে কি? এটা একটা গ্যাসীয় অবস্থা, অর্থাৎ সে গ্যাসীয় অবস্থায় চলে যায়। ধরো, পানি ছিল এখানে কঠিন দশায় ছিল, তারপরে আসছে কোথায়? তরল দশায়। তারপরে যখন হিট দিছি এখান থেকে, তো সে গ্যাসীয় বা বাষ্প অবস্থায় চলে গেছে। তো তিন ক্ষেত্রেই তো জিনিসটা কি ছিল? পানি ছিল। পানি কি কিছু চেঞ্জ হয়েছে? H2O, অর্থাৎ দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু ছিল। এখানে কি হাইড্রোজেন পরমাণু একটা হয়ে গেছে? মানে হাইড্রোজেন পরমাণু কি একটা নাই হয়ে গেছে? না, এখানেও বাষ্পটা H2O আছে, H2O। তো ওটাই আমাদের সংজ্ঞাতে বলেছে, যে পরিবর্তনের ফলে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, মানে বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, কিন্তু অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো চেঞ্জ হয় না বা কোনো পরিবর্তন হয় না, সেটাকে আমরা কি বলবো? ভৌত পরিবর্তন। ওকে, আশা করি আমরা ভৌত পরিবর্তনটা বুঝে ফেলেছি, খুব ইজি জিনিস। আচ্ছা, তারপরে কি বললো 2 নম্বর পয়েন্টে? রাসায়নিক পরিবর্তন। যে পরিবর্তনের ফলে পদার্থের অবস্থার পরিবর্তনের সাথে সাথে অভ্যন্তরীণ রাসায়নিক গঠনেরও পরিবর্তন ঘটে, তাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কি হবে? আমাদের
অভ্যন্তরীণ বাহ্যিক অবস্থার তো পরিবর্তন হবে, তার সাথে হচ্ছে আমাদের অভ্যন্তরীণ গঠনেরও পরিবর্তন হবে। এটাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন আমরা এগুলোকে বলে থাকি। ধরো আমরা যদি একটা এক্সাম্পল নিই, ক্যালসিয়াম কার্বনেট, এটাকে চুনাপাথর বলি আমরা, তাই না? গত ভিডিওতে আমরা বলেছিলাম, আরেকবার লিখে দিই, চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট। আর এখানে একটা এস দেওয়া মানে কি তোমরা জানো? এখানে এস দেওয়া মানে হচ্ছে একটা সলিড স্টেটে আছে। সলিড মানে হচ্ছে কঠিন দশায় আছে, জিনিসটা একটা কঠিন জিনিস। হ্যাঁ, ধরো এর সাথে যদি আমরা এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করি, এটাকে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা হয়, যুক্ত করলে আচ্ছা তোমরা এরকম রিয়াকশনটা লিখতে পারো খুব ইজি একটা টেকনিকে। ধরো এই প্রথমটা নিবে ওর দ্বিতীয়টাকে, ওর প্রথমটাকে ক্যালসিয়াম, ওর দ্বিতীয়টাকে ক্লোরিন, তাহলে ক্যালসিয়াম নিবে আমাদের ক্লোরিনকে, আর এর দ্বিতীয়টা নিবে ওর প্রথমটাকে, এই নিবে একে, বুঝছো? তো আমরা ক্যালসিয়াম নিবে কাকে? ক্লোরিনকে। তো ক্যালসিয়াম যদি ক্লোরিনকে নেয় CaCl পাশাপাশি লিখলাম। এখন তাদের যোজনী এগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করতে হবে, মানে হচ্ছে ওর যোজনী ওর কাছে যাবে, মানে হচ্ছে ক্যালসিয়ামের যোজনী ক্লোরিনের কাছে যাবে এবং ক্লোরিনের যোজনী আসবে ক্যালসিয়ামের কাছে। তোমরা নিশ্চয়ই জানো ক্লোরিন হচ্ছে একটা হ্যালোজেন মৌল, পর্যায় সারণীতে আমরা জেনেছি যে হ্যালোজেন গ্রুপ কোনটা, তাই না? তো ক্লোরিনের যোজনী কত? 1। তো 1 এসে যুক্ত হবে ক্যালসিয়ামের সাথে, অর্থাৎ নিচে এখানে 1 হবে, অর্থাৎ 1 দেয়া এবং না দেয়া একই কথা। আর ক্যালসিয়ামের যোজনী কত? 2। ক্যালসিয়াম হচ্ছে একটা মৃৎক্ষার ধাতু, তাই না? তোমরা শিখেছো যে পর্যায় সারণীর গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে মৃৎক্ষার ধাতু, তো ওদের যোজনী 2 হয়। তো ক্যালসিয়ামের যোজনী 2, ও যাবে ক্লোরিনের কাছে, অর্থাৎ ওর যোজনী ওর কাছে আসবে, এর যোজনী ওর কাছে যাবে। তো ওর যোজনী যেহেতু 1, এখানে 1 দেওয়ার কোনো মানে হয় না, চাইলে দিতে পারি কিন্তু হচ্ছে না দিলেও হয়। আর ক্যালসিয়ামের যোজনী 2, ও যাবে ওর কাছে, CaCl2। ওকে, একটা প্রোডাক্ট আরেকটা হবে এর দ্বিতীয় পার্টটা, অর্থাৎ কার্বনেট। কার্বনেট কিন্তু একটা যৌগমূলক। ওকে, তো কার্বনেট নিবে কাকে? হাইড্রোজেনকে। অর্থাৎ কার্বনেট হাইড্রোজেন এবং কার্বনেট দুটো একসাথে যুক্ত হয়ে HCO3, এটা লেখার কথা না, এখানে HCO3 এটা লেখার কথা, কিন্তু ও কিন্তু এটা হচ্ছে বাইকার্বনেট, বুঝছো? বাইকার্বনেট একটা আয়ন, নেগেটিভ চার্জ দিতে হয়, তো ও হচ্ছে আবার ভেঙে যায়। এটা তোমরা মুখস্থ রাখবা। বাইকার্বনেট যদি প্রোডাক্ট তৈরি হয়, ডিরেক্ট বাইকার্বনেট আমরা লিখি না, আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এই দুইটা পার্টে চলে যায়। কার্বন ডাইঅক্সাইড আমাদের কি অবস্থায়? গ্যাস, আর পানি কি? লিকুইড না? লিকুইড, অর্থাৎ এখানে হবে কার্বন ডাইঅক্সাইড। মূলত বাইকার্বনেট হইতো, অর্থাৎ বাইকার্বনেট কিন্তু ভেঙে ওই দুইটা তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি। পানি তো লিকুইড, এটা তোমরা জানো, এটা বলার আর অপেক্ষা রাখে না। ওকে, এই হলো রাসায়নিক পরিবর্তনের কথাবার্তা। যে পরিবর্তনের ফলে পদার্থের অবস্থার পরিবর্তনের সাথে সাথে তার ইন্টারনাল চেঞ্জ বা হচ্ছে তার অভ্যন্তরীণ গঠনের চেঞ্জ হয়, সেটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ এরকম ধরো তোমার একটা চুনাপাথর ছিল, ও হচ্ছে ওর সাথে যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট প্রোডাক্ট তৈরি করছে। অর্থাৎ এখানে তুমি সঙ্গে অ্যাড করতে পারো যে হচ্ছে পদার্থের পরিবর্তনের সাথে সাথে অবস্থার পরিবর্তনের সাথে সাথে অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের পরিবর্তন ঘটে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটা প্রোডাক্ট বা নতুন একটা পদার্থ তৈরি করে, সেটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। তো এই হচ্ছে আমাদের রিয়াকশনটা, এবং এই হচ্ছে দুইটা সংজ্ঞা। তো এইখানে বা এই স্লাইড থেকে তোমরা হচ্ছে সংজ্ঞা দুইটা বুঝতে পারলেই হচ্ছে আমাদের হয়ে যায়। ওকে, তো আমরা যদি আমাদের ক্লাসটা আরেকটু সামনে আগাই, সংজ্ঞা দুটো খুবই ইজি জিনিস। এখন এখানে আমি লিখে রাখছি মোমের গলনে কি ধরনের পরিবর্তন হয়। পরিবর্তন দুই ধরনের, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো একটা মোমের ছবি আঁকা ট্রাই করলাম, কতটুকু হয়েছে জানি না, তো ধরে নিচ্ছে এটা একটা মোম। তেমন হচ্ছে মোম নিশ্চয়ই দেখেছো, যার হচ্ছে আমরা যখন পড়াশোনা করতাম আগে হচ্ছে কারেন্ট চলে যেত, তো হচ্ছে আমরা হারিকেন মোম এগুলো ইউজ করতাম। যাই হোক, এখন হচ্ছে ওই রকম কারেন্ট যায় না। আমরা হচ্ছে মোম, তোমরা দেখছো কিনা আমি জানি না, যদি না দেখো একটা কিনে নিয়ে তোমরা হচ্ছে দেখবা। ওকে, তো মোম হচ্ছে দোকানে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, এটা হচ্ছে মোম। এখন মোমের গলনে কি ধরনের পরিবর্তন হয়, আমি চাই তোমরা হচ্ছে ভিডিওটা একটু পজ করে তোমরা একটু চিন্তা করো, কারণ হচ্ছে তোমরা গত স্লাইডে সংজ্ঞা দুটো বুঝছো যে ভৌত পরিবর্তন কি, রাসায়নিক পরিবর্তন কি। তো মোম গলা যদি তোমরা জানি থাকো, তাহলে হচ্ছে তোমরা চিন্তা করতে পারো। যদি এমন কেউ থাকো যে মোমই দেখো নাই কখনো, বা মোমের গলাটাই দেখো নাই, তাহলে হচ্ছে বলে রাখবো যে হচ্ছে একটা মোম হচ্ছে কিনে এনে তুমি হচ্ছে মোমটা গলাও, গলে হচ্ছে তুমি ট্রাই করো আচ্ছা এখানে হচ্ছে কি ধরনের পরিবর্তন হয় ওটা বের করার।
ওকে, তো আবার ট্রাই করতে যে কেউ দুর্ঘটনা ঘটায় ফেলিও না, সাবধানে অবশ্যই করবা। ওকে, তো আমরা হচ্ছে তবু এখানে বলে দিই মোমের গলনে কি ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয়। যদি আমরা বলি, তো ধরো মোম এখানে গলছে, এখানে এই টুকরাগুলো দিয়ে বোঝাচ্ছি এই যে এখানে আগুন জ্বলার ফলে এই উপরের পাশের যে মোমগুলো ওগুলো গলে গড়ায় গড়ায় নিচে পড়ে না, নিচে পড়ে। তো যেগুলো গড়ায় গড়ায় নিচে পড়ে, ধরো গলে গলে এখানে জমা হয়েছে, নিচে পড়তেছে, হ্যাঁ, এগুলো ধরো মোম দুই সাইড দিয়ে গলে পড়ে, অর্থাৎ ধরে নিচ্ছে এখানে পড়লো। তো যেগুলো পড়ে ওগুলোও কিন্তু মোম, ওগুলো হচ্ছে শুরুতে তরল থাকে, তোমরা দেখবা যদি তোমরা কেউ দেখে থাকো, এগুলো হচ্ছে তরল থাকে এবং তখন গরম থাকে, এবং সময়ের সাথে সাথে এটা আবার কঠিন মোম, এই যে এগুলার মতো কঠিন মোমে পরিণত হয়। তাহলে এটা কি পরিবর্তন? মোমের গলার ফলে মোম গলে কি হইলো? মোমই হইলো। কিছুক্ষণ তরল থাকলো, আবার সময়ের সাথে সে কঠিন হয়ে গেল, তো মোম গলে মোমই হয়েছে। এটা কি পরিবর্তন আমাদের? ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন? বলো তো। এটা অবশ্যই আমাদের ভৌত পরিবর্তন, কারণ তার ইন্টারনাল যে গঠন বা অভ্যন্তরীণ কোনো গঠনের পরিবর্তন হয়নি, মোম মোমই আছে। ওকে, তাহলে মোমের গলনে কি পরিবর্তন হয়? এক ভৌত পরিবর্তন হয় আমাদের, কারণ মোম গলে মোমই হয়। ভৌত পরিবর্তন। ওকে, এখানে এক দিলাম কেন? দুই, তাহলে তার মানে কি দুই নামে আর কিছু একটা আছে। ওকে, তোমরা বুঝতে পারছো। তো ধরো মোম এখানে এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কি? মোমের যে আগুনের শিখাটা উপরের দিকে থাকে, যে আগুন জ্বলে যে জায়গাটা, ওখানে ও হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া করে, অর্থাৎ বাতাসের অক্সিজেনের সাথে যে রিয়াকশনটা হয় এটা হচ্ছে দহন বিক্রিয়া, বুঝছো? তো আমরা দহন বিক্রিয়া দেখবো। যাই হোক, ও হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে উড়ে চলে যায়, এবং এই কার্বন ডাইঅক্সাইডকে আর ফিরে আনা সম্ভব? এখান থেকে খেতে যায় না, এটা ফিরে আনা সম্ভব না। ফলে তার একটা অভ্যন্তরীণ গঠনের চেঞ্জ হয়, তার একটা রাসায়নিক তার অভ্যন্তরীণ গঠনের একটা চেঞ্জ হয়, মানে হচ্ছে তার ভেতরে ইন্টারনাল কিছু স্ট্রাকচারের চেঞ্জ হয়, কারণ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে উড়ে চলে যাচ্ছে। ফলে আমাদের এই মোমের গলনে বা হচ্ছে এই মোমটা ইউজ করার ফলে ভৌত পরিবর্তন তো হলো, এই যে গলেই পড়ছে। আর রাসায়নিক পরিবর্তন কেন হয়? কারণ হচ্ছে কেউ একজন চলে যাচ্ছে বা হচ্ছে তার অভ্যন্তরীণ গঠনের চেঞ্জ হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণ হচ্ছে মোমের গলনে ভৌত পরিবর্তন তো হবে, তার সাথে রাসায়নিক পরিবর্তনও পরিলক্ষিত হয়। ইজি জিনিস, তাই না? আশা করি তোমরা ব্যাপারটা ধরতে পেরেছো, ভৌত পরিবর্তন বলতে কি বোঝায় এবং রাসায়নিক পরিবর্তন বলতে কি বোঝায়। ওকে, এই টপিকগুলো হচ্ছে তোমাদের চ্যাপ্টারের শুরুর দিকে কিছু আলোচনা আছে, খুব ইজি জিনিস। ওকে, আমাদের ক্লাসে যদি আমরা আরেকটু সামনে আগাই, তোমরা দেখতে পাচ্ছ টপিকটি কি? রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীকরণ, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়, কিসের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়, ওই ক্লাসিফিকেশন গুলা। হ্যাঁ, তো আমাদের এই টপিকটি শুরু হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীকরণ দিয়ে, অর্থাৎ শ্রেণী বিভাগ আর কি। হ্যাঁ, তো ধরো এখানে একটা কথা লিখে রাখছি, রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার সম্মুখে একমুখী এবং দ্বিমুখী এই দুই ভাগে ভাগ করা হয়, যা কিনা আমরা গত ভিডিওতে দেখেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, যেহেতু এর মধ্যে ঈদ গেল, তোমাদের মনে আছে কিনা জানি না, তবে একবার স্মরণ করাই দিই। একমুখী বিক্রিয়া এবং দ্বিমুখী বিক্রিয়া আমরা হচ্ছে প্রথম লেকচারে, অর্থাৎ এই চ্যাপ্টারের ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছি। ওই যে লাসেডেলের নীতি ব্যাখ্যা করার আগে আমরা হচ্ছে একমুখী এবং দ্বিমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। তবু আরেকবার তোমাদেরকে মনে করে দিই, একমুখী বিক্রিয়া কি? ধরো গত স্লাইডে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ক্যালসিয়াম কার্বনেট, এটাকে হিট যদি দাও, ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এই রিঅ্যাকশনটা তৈরি করে। ধরো এই জিনিসটা হচ্ছে শুধু সামনের দিকে অগ্রসর হয়, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বা হচ্ছে পশ্চাৎমুখী রিঅ্যাকশনটা সম্ভব না। ওকে, আর দ্বিমুখী বিক্রিয়া কি? ধরো হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের একমুখী, আর এটা হচ্ছে আমাদের দ্বিমুখী, হাইড্রোজেন প্লাস আয়োডিন। এটাকে আমরা উভয়মুখী তীর চিহ্ন দিই, তাই না? উভয়মুখী তীর চিহ্ন, R2HI, অর্থাৎ হাইড্রোজেন এবং আয়োডিন যুক্ত হয়ে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতে পারে, এটাকে বলে আমরা হাইড্রোজেন আয়োডাইড। ওকে, আবার হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে আয়োডিন এবং হাইড্রোজেনও তৈরি করতে পারে, অর্থাৎ রিঅ্যাকশনটা এভাবেও সম্ভব, এটাকে আমরা বলি সম্মুখমুখী বিক্রিয়া, এবং এইভাবেও সম্ভব, এটাকে আমরা বলি পশ্চাৎমুখী বিক্রিয়া। নিশ্চয়ই তোমাদের বিষয়গুলো মনে আছে। ওকে, তো শ্রেণীকরণের প্রথম বিভাজনটা হলো রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে। এই যে দিকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, অর্থাৎ দিক,
সম্মুখ দিক, পশ্চাৎ দিক। হ্যাঁ, ওইটার উপর ভিত্তি করে একমুখী এবং দ্বিমুখী এই দুইটা ভাগে ভাগ করা হয়। ওকে, তো এটা নিয়ে আর বেশি কিছু বললাম না, এটা হচ্ছে আমরা গত ভিডিওতে দেখেছি। তারপর চলে আসি তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে তাপ উৎপাদী এবং তাপহারী অথবা তাপ শোষী এই দুইটা ভাগে ভাগ করা হয়। আচ্ছা, তাপহারী বিক্রিয়াকে তাপ শোষীয় বলা হয়, বুঝছো? দুইটা ওয়ার্ডই সেম। তাপহারী অর্থাৎ তাপ হচ্ছে যে ছেড়ে দিছে, আচ্ছা না, তাপ ছেড়ে দেয় নাই, ভুল বলেছি। তাপ শোষী মিন্স হচ্ছে শোষণ করেছে, তাপহারী মানে হচ্ছে সে তাপ শোষণ করেছে। যাই হোক, আমরা বিস্তারিত বলার সময় তোমরা দেখবা। তো আপাতত জেনে রাখো, তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে এটাকে আমরা বলি একমুখী তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বা তাপ শোষী বিক্রিয়া। ওকে, আমরা এক্সাম্পল নেই। আচ্ছা, নামের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তাপ উৎপাদী, অর্থাৎ এমন একটা রাসায়নিক বিক্রিয়া যেই বিক্রিয়ার ফলে আমাদের হচ্ছে তাপ উৎপন্ন হবে, অর্থাৎ তাপ শক্তি তৈরি হবে, সেই বিক্রিয়াকে আমরা বলবো তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, তো আমরা গত ভিডিওতে যে একটা এক্সাম্পল নিয়েছিলাম লাসাতিলের নীতিটি ব্যাখ্যা করার জন্য, কি এক্সাম্পল নিয়েছিলাম? নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, একটা উভয়মুখী বিক্রিয়া ছিল, বুঝছো? 2NH3 প্লাস 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছিল, অর্থাৎ আচ্ছা এখানে 3 মানে কি, ধর হচ্ছে 3 গুণ 2 3 দুগুণে 6, 6টা হাইড্রোজেন আছে, এখানে 2 দেয়াতে এই যে 3 × 2 3 দুগুণে 6, অর্থাৎ ওই সাইডেও হাইড্রোজেন 6টাই হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেনের পরমাণু সংখ্যা এখানে যা, অর্থাৎ লেফট সাইডে যা, রাইট সাইডেও তা বানানোর জন্য এই সংখ্যাগুলো আমরা মূলত দিয়ে থাকি, যা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণের স্বার্থে আমরা দিই। তোমরা পঞ্চম চ্যাপ্টারে রাসায়নিক বিক্রিয়া সমতাকরণের টেকনিকগুলো তোমরা শিখে আসছো, তো এখানে সমতাকরণ নিয়ে ডিটেলস বললাম না। অর্থাৎ যদি আরেকটু বলি, নাইট্রোজেন এখানে 2টা আছে, এখানে 2 দেওয়াতে এখানে নাইট্রোজেনের পরমাণু সংখ্যা 2 হলো, এখানে 3 দেওয়াতে 3 × 2 অর্থাৎ 6 হলো, এখানে 2 দেওয়াতে 3 × 2 6 হলো, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড দুইটা সাইডেই হচ্ছে আমাদের পরমাণু সংখ্যা সমান হয়েছে, অর্থাৎ এটা একটা সমতাকৃত সমীকরণ। আচ্ছা, তো আমরা পড়ছিলাম কি তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ায় সম্মুখ দিকে গেলে ও আর ও যুক্ত হয়ে ওতো তৈরি করে, পাশাপাশি 92 কিলোজুল তাপ শক্তি তৈরি করে। তো তোমরা কখনোই এটা নিয়ে ঘাবড়াই যাবে না যে এখানে 92 কই থেকে পেলো, এটা কি আসমান থেকে নেমে আসছে? না, এটা হচ্ছে আমাদের ল্যাবে যখন হচ্ছে বিক্রিয়াটা করা হয় বা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে যখন বিক্রিয়াটা করা হয় তখন হচ্ছে তারা লক্ষ্য করেছেন যে এখানে 92 কিলোজুল তাপ শক্তি তৈরি হয়। ওকে, আচ্ছা আরেকটু যদি বলে রাখি, এই বিক্রিয়াটা হচ্ছে একটা ফেমাস বিক্রিয়া, এটা হচ্ছে হেবার-বস প্রণালীতে তৈরি হয়। হেবার-বস প্রণালী, এতটুকুই জানলেই হবে। হেবার-বস প্রণালী, এই প্রসেসে এই বিক্রিয়াটা করা হয়, এই বিক্রিয়াটা, বুঝছো? হেবার-বস প্রণালীতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। আরেকটু যদি বলি, এখানে আয়রন প্রভাবক 200 থেকে 200, আচ্ছা এত কিছু আমরা হচ্ছে না জানি, এখানে হচ্ছে আমাদের এতগুলো হচ্ছে জানা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি না। এখান থেকে এতটুকু জানলেই হবে যে হচ্ছে আয়রনের উপস্থিতিতে বা হচ্ছে Fe, এটা হচ্ছে ফেরাস বা হচ্ছে আয়রন, আয়রনের উপস্থিতিতে হচ্ছে আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে, যা হচ্ছে হেবার-বস প্রণালী এবং প্রোডাক্ট হিসেবে 92 কিলোজুল তাপ শক্তি আমাদের তৈরি করে। ওকে, এই আয়রনটাকে, আয়রন হচ্ছে প্রভাবক, বুঝছো? ও হচ্ছে এই বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়াটা বা রিয়েকশনটা ঘটাতে সাহায্য করে। আবার প্রভাবকের বিভিন্ন টাইপ আছে, কিছু প্রভাবক আছে ওটার উপস্থিতিতে বিক্রিয়াটা দ্রুত হয় বা হচ্ছে বিক্রিয়াটা অনেক দ্রুত শেষ হয়। আবার কিছু প্রভাবক আছে যেগুলো ইউজ করলে বিক্রিয়াটা স্লো হয় এবং ওইগুলো আমরা ইউজ করি, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কাজে। এমন একটা ধর ক্ষেত্রে কাজ করা হচ্ছে যেখানে বিক্রিয়াটা স্লো হওয়া আমাদের দরকার, তখন এমন কিছু প্রভাবক ইউজ করি যখন হচ্ছে বিক্রিয়াটা আস্তে আস্তে হয়। আবার কিছু বিক্রিয়া দ্রুত হওয়া দরকার, সেক্ষেত্রে কিছু প্রভাবক আছে সেগুলো হচ্ছে আমরা ইউজ করলে বিক্রিয়াটা আমাদের ফাস্ট হয়। ওকে, তো আয়রন হচ্ছে প্রভাবক, এটা হচ্ছে বিক্রিয়ার গতি বাড়াতে সাহায্য করছে। আর এই বিক্রিয়ায় 92 কিলোজুল তাপ শক্তি তৈরি হচ্ছে, ফলে এটা আমাদের একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়াকে, অর্থাৎ এই 92 কিলোজুল যে তৈরি হচ্ছে এই বিক্রিয়ায়, এটা আমরা এইভাবে একটা সাইন দিয়ে বুঝতে পারি, মানে হচ্ছে প্লাস 92 কিলোজুল, অর্থাৎ প্রোডাক্ট হিসাবে বা উৎপাদ হিসেবে আমাদের কিছু তাপ শক্তি তৈরি হচ্ছে। অথবা এই বিক্রিয়াকে তোমাকে পরীক্ষার হলে এইভাবেও দিতে পারে, অর দিয়ে দিলাম, নাইট্রোজেন
প্লাস 3 হাইড্রোজেন 2 NH3। এটা তো হয়েছে তার সাথে 92 কিলো জুল তাপ শক্তি তৈরি হয়েছিল, কিন্তু ওইটাকে প্লাস 92 না দিয়ে একটা কমা দিয়ে ডেল্টা এইচ তাপ শক্তি পরিবর্তন। ডেল্টা এইচ সমান তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল্টা এইচটা আমাদের নেগেটিভ হয় মাইনাস 92 কিলো জুল। এখানে কেন মাইনাস? কারণ এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তনটা বোঝাইতে আমাদের একটা ঋণাত্মক চিহ্ন অর্থাৎ নেগেটিভ সাইন দিতে হয় বা দেওয়া হয়। তো 92 কিলো জুল যে উৎপন্ন হয়েছে ওইটা তুমি এইভাবে প্লাস সাইন দিয়ে বলে দিতে পারো, অথবা বিক্রিয়ার বাইরে ডেল্টা এইচ সমান মাইনাস ওই যে যতটুকু তৈরি হয়েছিল ওই সংখ্যাটা লিখলে হচ্ছে আমাদের বোঝা যায় এই বিক্রিয়ায় তাপ শক্তি তৈরি হয়। ওকে, আশা করি বুঝতে পারছো। আমাদের তাপ হারি বা তাপ শোষী বিক্রিয়া নামের মধ্যে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে তাপ শোষণ করে। তো গত ভিডিওতে আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখছিলাম, মূলত ওই এক্সাম্পলটা দেখলে মোটামুটি আমাদের হয়ে যায়। নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এখানে 180 কিলো জুল তাপ শক্তি শোষণ করে আমাদের 2NO2 এটা তৈরি করে। তো এখানে নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হওয়ার সময় 180 কিলো জুল তাপ শক্তি সে শোষণ করেছে, তারপরে সে 2NO2 অর্থাৎ নাইট্রিক অক্সাইড তৈরি করে। অর্থাৎ সম্মুখমুখী, এটা একটা উভয়মুখী বিক্রিয়া, তাই না? উভয়মুখী চিহ্ন দেখছো। সম্মুখমুখী বিক্রিয়া তুমি যদি যাও তাহলে হচ্ছে এটা একটা তাপ কি শোষী বিক্রিয়া, কারণ তাপ শোষণ করে তারপরে ওইগুলা তৈরি করে। আবার যদি পশ্চাৎমুখী বিক্রিয়াটা অ্যাক্টিভ হয় বা হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়াটা যদি অ্যাক্টিভ হয়, অর্থাৎ ও ভেঙে ওরা দুজন তৈরি করে, ফলে 180 কিলো জুল তাপ শক্তিও তৈরি করতে পারে। অর্থাৎ এদিক থেকে রিঅ্যাকশন অ্যাক্টিভ হলে এটা কি হবে আমাদের তখন তাপ উৎপাদী বিক্রিয়া। তো ধরো আমরা এই দিক থেকে বিক্রিয়াটা কনসিডার করছি, তাহলে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? তাপ শোষী বিক্রিয়া, কারণ তাপ শোষণ করে তারপরে ওইটা তৈরি করছে। ওকে, তো এই বিক্রিয়াটাকে আমরা হচ্ছে এইভাবে এক্সপ্রেস করতে পারি, অর্থাৎ ডেল্টা এইচ এর মানটা আমরা হচ্ছে কত কিলোজুল তাপ শক্তি শোষণ করলো বা উৎপন্ন করলো তা বোঝার জন্য ডেল্টা এইচ এর কনসেপ্টটা এখানে এই বিক্রিয়াটার জন্য যদি খাটাই তাহলে অর দিলাম, অর্থাৎ এই বিক্রিয়াটা এভাবে লিখতে পারি, প্লাস সাইন দিয়ে কত কিলোজুল তাপ শক্তি শোষণ করলো ওটা এভাবে লেখা যায় রিঅ্যাকশনের ভিতর। আর রিঅ্যাকশনের বাইরে যদি লিখতে চাই নাইট্রোজেন প্লাস অক্সিজেন, অর্থাৎ আমরা জিনিসটা রিঅ্যাকশনের বাইরে লিখবো, তাহলে 2NO2 এবং ডেল্টা এইচ, এখানে কিন্তু একটা কমা দিলাম, হ্যাঁ, এটা হচ্ছে রিঅ্যাকশনের বাইরে। ডেল্টা এইচ সমান কত আমাদের, এটা নেগেটিভ ছিল তখন হচ্ছে তাপ উৎপাদী, এখন তাপ শোষী, তাহলে সে কি পজিটিভ 180 কিলোজুল। এই হচ্ছে ক্লাসিফিকেশনটা আমাদের তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রিঅ্যাকশনকে দুই ভাগে, তাপ উৎপাদী অর্থাৎ তাপ উৎপন্ন হয় যে বিক্রিয়ায়, আর তাপ শোষী বা তাপ হারী বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে। এবং দুইটা জিনিসের ডেল্টা এইচ এর কনসেপ্টটা আমরা ইউজ করি রিঅ্যাকশনগুলো হচ্ছে কিভাবে উপস্থাপন করা হবে তোমার সামনে, তুমি নিশ্চয়ই সেটা ধরে ফেলেছো। অর্থাৎ ডেল্টা এইচ এর মান দিয়ে দিলে পরীক্ষার হলে রিঅ্যাকশনগুলোতে তুমি ঘাবড়াবা না, অর্থাৎ তুমি লাসাতি লাইনেতে ব্যাখ্যা করার জন্য তোমাকে হচ্ছে এরকম ডেল্টা এইচ এর মান দিয়ে দিবে। তো এই ডেল্টা এইচ এর মান তুমি ওইভাবে করে লিখবে, অর্থাৎ ডেল্টা এইচ যখন নেগেটিভ হবে তখন তুমি প্রোডাক্টের সাইডে ওই তাপের মানটা লিখে তারপরে চিন্তা করবা। হ্যাঁ, যখন হচ্ছে পজিটিভ দিবে তখন হচ্ছে তুমি এই ডেল্টা এইচ বা হচ্ছে কত কিলোজুল তাপ শক্তি কি হলো শোষিত বা হচ্ছে নির্গত হলো সেটা হচ্ছে তুমি সাইনটা দেখে কোন সাইডে এটা বসবে ওইটা হচ্ছে রিঅ্যাকশনে বসাই, তারপরে তুমি লাসাতি লাইনেটা চিন্তা করবে, তাহলে হচ্ছে তোমরা ইজিলি জিনিসগুলো বের করতে পারবা। তো হোপফুলি তোমরা হচ্ছে তাপের পরিবর্তনের ভিত্তিতে তাপ উৎপাদী এবং তাপ শোষী এই দুই ভাগে রাসায়নিক বিক্রিয়াগুলোকে ভাগ করা হয়, সেটা কিন্তু তোমরা ধরেই ফেলেছো। ওকে, আমরা যদি ক্লাসটি আরেকটু সামনে আগাই। ওকে, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীকরণে আমরা আছি, হ্যাঁ, এখনো শ্রেণী বিভাগে আছি। দিকের উপর ভিত্তি করে একমুখী দ্বিমুখী, তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে তাপ উৎপাদী এবং তাপ শোষী এই দুই ভাগে ভাগ করা হয়। তারপর কি আছে, ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে তোমার রাসায়নিক বিক্রিয়াগুলোকে রেডক্স এবং নন রেডক্স এই দুই ভাগে ভাগ করা হয়। রেডক্স REDOX, বুঝছো? রিডাকশন DUCTION। রিডাকশন মানে হচ্ছে বিজারণ, বুঝছো? বিজারণ, জারণ, বিজারণ এগুলো আমরা শিখবো, এখনই শিখবো বিজারণ। আর অক্সিডেশন মানে হচ্ছে জারণ।
এই দুটো ওয়ার্ড তোমরা জানবা। রিডাকশন মানে হচ্ছে বিজারণ, একটা দন্ত ন মিসিং ছিল, বিজারণ, এবং অক্সিডেশন মানে হচ্ছে এখানে একটা দন্ত ন মিসিং ছিল। রিডাকশন বিজারণ, অক্সিডেশন জারণ। তো ধরো রিডাকশনের প্রথম রিড এই ওয়ার্ডটা এখানে আসলো, এবং অক্সিডেশনের প্রথমে ও এক্স এই ওয়ার্ডটা এখানে আসলো, তাহলে দুইটা মিলে কি হলো আমাদের রিডক্স। তো এই হচ্ছে আমাদের রিডক্স বিক্রিয়া। আর আরেকটা হচ্ছে নন রিডক্স বিক্রিয়া, অর্থাৎ ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে রিডক্স বিক্রিয়া এবং নন রিডক্স বিক্রিয়া এই দুইটা ভাগে ভাগ করা হয়। তোমরা বুঝতেই পারছো নন রিডক্স মানে কি, যে বিক্রিয়ায় ইলেকট্রনের কোনো স্থানান্তর হবে না, তাই না? রিডক্স মানে কি, জারণ বিজারণ, অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তর হবে। কোথায়? একটা বিক্রিয়া যে হবে তার বিক্রিয়কগুলোর মধ্যে একটা বিক্রিয়ক ইলেকট্রন ছাড়বে, আরেকটা বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করবে, ফলে আমাদের প্রোডাক্টগুলো তৈরি হবে। অর্থাৎ বিক্রিয়কগুলোর মধ্যে বিক্রিয়ক কি তোমরা সেটা নিশ্চয়ই জানো যে হচ্ছে যা থেকে যা তৈরি হয়, যা থেকে তৈরি হয় সেগুলো হচ্ছে আমাদের বিক্রিয়ক। অর্থাৎ যেই বিক্রিয়ায় বিক্রিয়কগুলোর মধ্যে ইলেকট্রনের স্থানান্তর ঘটবে, তাই না, তখন সেটাকে আমরা বলবো রিডক্স বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়া বিক্রিয়কগুলোর মধ্যে ইলেকট্রনের স্থানান্তর করবে সেটাকে আমরা রিডক্স বা হচ্ছে জারণ বিজারণ। রিডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তোমার পরীক্ষার খাতায় যদি বলে এটা একটা রিডক্স বিক্রিয়া, তুমি ঘাবড়াবা না, কারণ যাহাই রিডক্স তাহাই জারণ বিজারণ, দুইটা একই ওয়ার্ড। ওকে, তো ইলেকট্রনের স্থানান্তর ঘটলো বিক্রিয়কগুলোর মধ্যে, সেটা হচ্ছে রিডক্স। আর যদি ইলেকট্রনের স্থানান্তর না ঘটে সেটা হচ্ছে আমাদের নন রিডক্স বিক্রিয়া। ওকে, এই দুই ভাগে ভাগ করা হয় ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে। ওকে, তো জারণ বিজারণ আমরা তো বলে ফেললাম, তোমরা তো এখনো জানো না যে জারণ কি বিজারণ কি। তো ওই টপিকগুলো আমরা নেক্সট স্লাইডে সুন্দরভাবে পড়ে ফেলবো। ওকে, তো জারণ বিজারণ বলতে কি বোঝায় ওইটা আমরা যদি বুঝি, তো দেখো এখানে তোমাদের টপিক কি আছে, জারণ এবং বিজারণ। খুবই ইজি জিনিস। জারণ বলতে কি বোঝায়, আমাদের সংজ্ঞা দেয়া আছে, আমরা হচ্ছে আগে সংজ্ঞাটা পড়ি, তারপরে আমরা জিনিসটা বুঝে হচ্ছে আবার সংজ্ঞাটা পড়ো, দেন তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখানে জারণের সংজ্ঞা আছে, কোন বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ কর্তৃক ইলেকট্রনের অপসারণ হলে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। অর্থাৎ তোমরা স্লোগান আকারে মনে রাখবা, জারণ মানে হচ্ছে ছাড়ন। একটু ক্লিয়ার করে লেখাটা জরুরি যাতে তোমরা বুঝতে পারো। জারণ মানে কি, ছাড়ন। ছাড়ন মানে তো তোমরা বুঝতেই পারছো, ছেড়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, যেহেতু আমরা ইলেকট্রন স্থানান্তরের উপর বিক্রিয়ার ক্লাসিফিকেশনটা শিখছি, তাহলে কি ছাড়ন তোমরা নিশ্চয়ই ধরে ফেলেছো তখনই। কি ছাড়ন? ইলেকট্রন ছাড়ন। ওকে, জারণ মানে ছাড়ন, ইলেকট্রন ছাড়ন। আচ্ছা, তো তাহলে সেটাই হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের জারণ মানে হচ্ছে ছাড়ন, এটা তোমরা স্লোগান আকারে মনে রাখবা। আর ছাড়ন মানে কি, মানে কি ছাড়ন, ইলেকট্রন ছাড়ন, এবং সেটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। এবং যে ছাড়ছে সেটাকে আমরা বলবো জারিত হয়েছে, ও জারিত হয়েছে। ধরো আমি ইলেকট্রন ছাড়ছি, তাহলে হচ্ছে আমি জারিত হয়েছি। হ্যাঁ, এটাই আর কি মূলত কথা। তো আমরা যদি সংখ্যাটা আরেকবার পড়ি, কোন বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ কর্তৃক ইলেকট্রনের অপসারণ হলে তাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। অর্থাৎ অপসারণ হয়েছে না, আমরা এখানে বললাম ছাড়ন, হচ্ছে ছাড়ছে। ওকে, তো ধরো আমরা যদি এক্সাম্পল নিলাম, ধরো সোডিয়াম, ও হচ্ছে একটা ইলেকট্রন ছাড়লো, সোডিয়াম প্লাস ইলেকট্রন, এদিকে বাইরে ই দেওয়া মানে হচ্ছে ইলেকট্রন, এবং এর উপরে একটা চার্জ, একটা মাইনাস সাইন আমরা দিই, অর্থাৎ এটা একটা ইলেকট্রন বোঝাইতে, ইলেকট্রন বোঝাইতে আমরা একটা মাইনাস সাইন এখানে দিই। আচ্ছা, তো এখানে সোডিয়াম কি করলো, একটা ইলেকট্রন ছাড়লো। ধরো এই ছিল সোডিয়াম, তারপরে কাহিনী এখানে আসলো, এই হচ্ছে একটা ইলেকট্রন ছাড়ছে। তাহলে কি, জারণ মানে হচ্ছে ছাড়ন, অর্থাৎ ইলেকট্রন ছাড়ছে, তাহলে কি হয়েছে, এটা একটা জারণ বিক্রিয়া। তাহলে এটা আমাদের জারণ বিক্রিয়া। আচ্ছা, ইলেকট্রন ছাড়ছে, তার হচ্ছে এটা আমাদের জারণ বিক্রিয়া। তাহলে হচ্ছে জারিত হয়েছে, কে জারিত হয়েছে, যে ইলেকট্রন ছাড়ছে। তাহলে এখানে জারিত হলো কে, সোডিয়াম, ও জারিত হলো, সোডিয়াম হচ্ছে আমাদের জারিত হয়েছে। আচ্ছা, এখানে ছোট্ট একটা কনসেপ্ট, একটা ছোট করে একটা টেকনিক তোমাদেরকে দেখাই দিই। এই প্লাস সাইনটা
সোডিয়াম প্লাস, সোডিয়ামের উপর একটা চার্জ আছে, পজিটিভ চার্জ। প্লাস মানে কি +1 আর কি, হ্যাঁ, মূলত +1 বোঝাইতে প্লাস দি, অর্থাৎ 1 দেওয়া যে কথা, না দেওয়া তো একই কথা। ধরো যখন তোমরা কোনো কিছুর উপর ধরো কপার 2+, এরকম তোমরা দেখে আসছো 2+, অর্থাৎ তার চার্জ হচ্ছে +2। তো যখন +2 চার্জ দেখবা বা হচ্ছে +1 বা +3 যাই হোক, তো তোমরা এখানে মনে রাখবা প্লাস মানে কি, আমরা সবসময় জানি প্লাস মানে কি বেশি আছে বা বেশি বেশি, তাই না? প্লাস মানে কি বেশি বেশি, ধনাত্মক একটা জিনিস, ভালো জিনিস। তো এই ক্ষেত্রে আমরা যখন চার্জ দিতে হবে তোমাদের কোনো মৌল বা কোনো আয়ন, তখন হচ্ছে ওই চার্জের যে সাইনটা আছে, যে হচ্ছে পজিটিভ সাইন না নেগেটিভ সাইন, এখানে আমরা প্লাস মানে আমরা জানতাম ভালো বা বেশি বেশি আছে, কিন্তু আমরা এই ক্ষেত্রে জানবো প্লাস মানে কি আমাদের কম আছে, কম আছে। আর কি কম আছে কি বেশি আছে তোমরা বুঝেই পেয়েছো, ইলেকট্রন কম আছে। তো ধরো এখানে +2 আছে, তার মানে কি তার মধ্যে 2টি ইলেকট্রন কম আছে। তো ধরো এই ক্ষেত্রে যখন আসলো সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হলো, এই সোডিয়াম প্লাস এটা তো একটা আয়ন, সোডিয়াম আয়ন। তো ধরো এখানে হচ্ছে প্লাস আছে বা হচ্ছে +1 আছে, তার মানে বুঝবো আমরা কি প্লাস মানে কি বেশি আছে না, এই ক্ষেত্রে আমরা জানবো কি প্লাস মানে কি কম আছে। কি কম আছে? একটা ইলেকট্রন কম আছে। ওই একটা ইলেকট্রন কি ছাড়ছে, যে ওইটা বলেছে ছেড়ে দিছে, তাই হচ্ছে এটা জারণ বিক্রিয়া হচ্ছে জারিত। জারিত কি হয়েছে? সোডিয়াম। তো এই কনসেপ্টটা একটা বেসিক টাইপের জিনিস। ধর হচ্ছে প্লাস মানে কি কম আছে, যত প্লাস তত কম। আর ধর হচ্ছে ফ্লোরিন 2- না ফ্লোরিন মাইনাস, ফ্লোরিন মাইনাস, এই মাইনাস মানে কি? মাইনাস মানে কি আমরা জানতাম কি নেগেটিভ কিছু বা কম কম আছে ওই টাইপের কিছু একটা, না আমরা এই ক্ষেত্রে জানবো কি মাইনাস মানে তার বেশি আছে, সে একটা ইলেকট্রন সে গ্রহণ করেছে বা একটা ইলেকট্রন সে অ্যাক্সেস বা অতিরিক্ত পাইছে। ওকে, যাই হোক এটা ভিন্ন আলোচনা। এখানে উদ্দেশ্য হচ্ছে তোমার এইটুকু জানতে হবে, সোডিয়াম যখন সোডিয়াম প্লাস হয় একটা ইলেকট্রন ছাড়ে, এটা জারণ বিক্রিয়া, এটা জারণ বিক্রিয়া, জারিত হয়েছে কি সোডিয়াম। ওকে, এবার চলে আসি আমরা বিজারণে। বিজারণ কোনো বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করলে সেটাকে আমরা বলি বিজারণ বিক্রিয়া, অর্থাৎ একটা ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে সেটাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। তো আমরা ওই টেকনিকটা যদি বিজারণের জন্য লিখি, বিজারণ, বিজারণ মানে কি? আচ্ছা, জারণ মানে ছিল ছাড়ন, তোমরা এই ওয়ার্ডটা মনে রাখলে হচ্ছে জারণ মানে ছাড়ন, তাহলে বিজারণ মানে কি? অবশ্যই গ্রহণ হবে, এতটুকু তোমরা শিওর। বিজারণ মানে কি? গ্রহণ। জারণ ছাড়ন, বিজারণ হলে তাহলে গ্রহণ। ওকে, কি গ্রহণ? ইলেকট্রন গ্রহণ। একটু ক্লিয়ার করে লিখি, ইলেকট্রন গ্রহণ। এটা কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। এবং যে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে সেটাকে আমরা বলি হচ্ছে বিজারিত পদার্থ। ওকে, বিজারিত হয়েছে, অর্থাৎ সে বিজারিত হয়েছে যে ইলেকট্রন গ্রহণ করে। ওকে, তো ধরো আমরা হচ্ছে সংজ্ঞাটা আরেকবার যদি দেখি, কোন বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করলে সেটাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। জারণ যদি ছাড়ানো হয় তাহলে বিজারণ হবে কি? আমাদের গ্রহণ। বিজারণ হচ্ছে বিজারণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন গ্রহণ হয়, যে ইলেকট্রন গ্রহণ করেছে আমরা বলবো সে বিজারিত হয়েছে। ওকে, তো ধরো আমরা হচ্ছে এক্সাম্পল যদি নিই, ধরো আমাদের কি আছে, ধরো আমাদের ফ্লোরিন আছে। ফ্লোরিন ও হচ্ছে একটা ইলেকট্রন নিল, প্লাস মানে কি? সে হচ্ছে একটা ইলেকট্রন নিছে, নেওয়ার পরে এদিকে দিলাম, এদিকে দিলে সে হচ্ছে একটা ইলেকট্রন খেয়ে নিছে, ধর হচ্ছে সে নিজের প্যাটের মধ্যে একটা ইলেকট্রন নিয়ে নিছে, তাহলে কি আমরা বলছি? সে একটা ইলেকট্রন অতিরিক্ত পাইছে। তো অতিরিক্ত যদি আমরা কি প্লাস দিব? না, এখানে আমরা প্লাস দিব না, আমরা হচ্ছে নেগেটিভ সাইন দিব, ফ্লোরিন মাইনাস। এটা একটা বিজারণ বিক্রিয়া, অর্থাৎ সে ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এটা একটা বিজারণ বিক্রিয়া। নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছ। এতটুকু বোঝার জন্য আশা করছি তোমরা যথেষ্ট স্মার্ট। ওকে, এটা বিজারণ বিক্রিয়া এবং ফ্লোরিন হচ্ছে আমাদের বিজারিত হয়েছে। কেন বিজারিত হয়েছে? কারণ সে ইলেকট্রন গ্রহণ করেছে, তাই না? ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করার ফলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, সে হচ্ছে বিজারিত হয়েছে। আর একটা এক্সাম্পল আমরা নিতেই পারি, ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসকে আর্গন, সে হচ্ছে 18। তাহলে ক্লোরিন তার স্থিতিশীলতা অর্জনের জন্য একটা ইলেকট্রন গ্রহণ করতেই পারে। ইলেকট্রন গ্রহণ করা মিনস সে কেউ ইলেকট্রন ছাড়ছে, সে গ্রহণ করলো। তখন হচ্ছে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে যখন হচ্ছে
সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন এগুলো পড়ছো, তখন হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান, এগুলো তোমরা হচ্ছে বন্ধন গঠনের সময় তোমরা দেখছো যে কেউ ছাড়ছে এবং কেউ গ্রহণ করছে। ওকে, ধরো ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে ক্লোরিন কি হবে, একটা ইলেকট্রন সে পাইছে, তাহলে কি পজিটিভ চার্জ হবে না নেগেটিভ চার্জ হবে? পজিটিভ হইতো, যদি পজিটিভ হওয়া মানে কি তার বেশি আছে, বেশি না, পজিটিভ হওয়া মিনস তার হচ্ছে কম আছে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে সে গ্রহণ করলো, তখন হচ্ছে আমরা নেগেটিভ সাইন দেব, ক্লোরিন মাইনাস বা হচ্ছে ক্লোরাইড আয়ন। এটা একটা বিজারণ বিক্রিয়া এবং বিজারিত হয়েছে কে, ক্লোরিন। বিজারণ বিক্রিয়া, বিক্রিয়া। ওকে, আর বিজারিত কে হয়েছে, ক্লোরিন, বিজারিত। ওকে, আশা করি আমরা জারণ বলতে কি বোঝায় এবং বিজারণ বলতে কি বোঝায় এই জিনিসটা আমরা ধরে ফেলেছি। আচ্ছা, জারণ সংখ্যা আমরা নির্ণয় করব। আমরা হচ্ছে জারণ কি বিজারণ কি অতটুকু দেখলাম। ওকে, আমরা একটা স্লাইড অ্যাড করে জারক কি বিজারক কি ওই জিনিসটা আমরা দেখবো, ওই জিনিসটা আমাদের জানা লাগবে। জারক, জারক কে আমাদের, অর্থাৎ জারণ আচ্ছা জারক, আর এদিকে আমরা লাগছি কি বিজারক, বিজারক। জারক বিজারক ওই জিনিসগুলো গত স্লাইডে বলি নাই, তাহলে হচ্ছে তোমরা জারণ আর জারকের মধ্যে হিজিবিজি পাকাই ফেলবা। আচ্ছা, যখন আমরা জারণ পড়ছিলাম, জারণে কি ছিল আমরা শিখছি কিন্তু বিজারক। জারণে কি ছিল, ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন ছাড়ন। এটা একটা বিজারণ, এটা একটা জারণ বিক্রিয়া ছিল তখন, জারণ বিক্রিয়া। কেউ না কেউ ইলেকট্রন ছাড়ছে, তাহলে আমরা কি বলবো, যে পদার্থ ইলেকট্রন ছাড়ছে, যে ইলেকট্রন ছাড়লো সে আমাদের বিজারক। জারণ বিক্রিয়া কেউ একজন ইলেকট্রন ছাড়ে, তাহলে যে ছাড়লো সে বিজারক। ওকে, আমরা হচ্ছে গত স্লাইডে একটু ভুল বলেছি, এই যে জারিত কথাটা এখানে হবে না, অর্থাৎ জারণ বিক্রিয়া পর্যন্ত আমরা সীমাবদ্ধ রাখবো, কিন্তু যে ছাড়ছে তাকে আমরা কি বলবো, জারণ বিক্রিয়ার ক্ষেত্রে যে ছাড়ছে তাকে আমরা কি বলবো। আচ্ছা, ওইটা আমরা তো এখনো বলিনি। আচ্ছা, তো আমরা জারিত বিজারিত কথাগুলো ওখান থেকে তোমরা মুছে দাও, এই জিনিসটা হচ্ছে আমরা এখন বলছি না। তাহলে এই স্লাইডে কি থাকলো, ইলেকট্রন ছাড়ন, যে ছাড়ছে ইলেকট্রন ছাড়ন, এবং ওই বিক্রিয়াটাকে আমরা জারণ বিক্রিয়া বলছি। আর বিজারণ মানে কি হয়েছে, জারণ মানে ইলেকট্রন ছাড়ন, যে ছাড়ছে তাকে কি বলে সেটা আমরা নেক্সট স্লাইডে বলছি। জারণ মানে ইলেকট্রন ছাড়ন এবং ওটা ছিল একটা জারণ বিক্রিয়া। আর বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ, এবং এটা একটা বিজারণ বিক্রিয়া। ওকে, যখন আমরা জারক বিজারক পড়তে আসবো, জারণ মানে ছাড়ন, তখন হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া, কিন্তু যে ছাড়ছে তাকে আমরা কি বলবো, বিজারক। যে ছাড়ছে তাকে আমরা বিজারক বলবো। ওকে, আর যখন আমাদের বিজারণ ছিল, বিজারণ ছিল, তখন বিজারণে কি হইতো, ইলেকট্রন গ্রহণ, তখন আমাদের একটা বিজারণ বিক্রিয়া ছিল, বিজারণ বিক্রিয়া। কিন্তু যে গ্রহণ করেছে, যে ইলেকট্রন, যে ইলেকট্রন গ্রহণ করলো সে জারক। আশা করি তোমরা জিনিসটা ধরতে পেরেছো। অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ মানে ছাড়ন, ইলেকট্রনের ছাড়ন, অর্থাৎ সেই ইলেকট্রন ছেড়েছে, অর্থাৎ জারণ। কিন্তু জারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন ছাড়লো ওটা একটা জারণ বিক্রিয়া, ঠিক আছে, কিন্তু যে ছাড়ছে সে হচ্ছে আমাদের বিজারক। জারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন ছাড়লো সে হচ্ছে আমাদের বিজারক। আর বিজারণ বিক্রিয়ায়, বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ, তো ওটা একটা বিজারণ বিক্রিয়া, ঠিক আছে, কিন্তু যে ইলেকট্রন গ্রহণ করলো সে হচ্ছে আমাদের জারক। তোমরা হচ্ছে প্যাচ লাগিয়ে ফেলবে না, জারক আর জারণ ওই জিনিসগুলা হচ্ছে একটু হচ্ছে চেঞ্জ হয়। অর্থাৎ যে বিজারক আমরা কোথায় পাই, জারণ বিক্রিয়ায়, আর জারক আমরা কোথায় পাই, বিজারণ বিক্রিয়ায়।
আশা করি তোমরা জিনিসটা ধরতে পেরেছো।